বন্ধুগণ নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা খবর বলবো এবং সেগুলো আপনাদের কাছে অ্যানালিসিস করব। তো প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন। আজকে যে দু তিনটে খবর ইন্টারনাল নিউজ বিভিন্ন তথ্য থেকে পেলাম, সেগুলোই আপনাদের সাথে আলোচনা করব। প্রথম হচ্ছে যে আমেরিকার সঙ্গে ভারতের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও সামিটে যাওয়ার পর সম্পর্কটা কীরকম দ্রুত বদলে যাচ্ছে। প্রথম হচ্ছে যে যখন এসসিও সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা একসঙ্গে এক ফ্রেমে খুব ক্লোজ সবাই দেখেছে, অপটিক্সটা সারা পৃথিবী, তাতেই সবাই খুব ঘাবড়ে গেছে মানে অর্থাৎ পৃথিবীর যে ডায়নামিক্সটা, ওয়ার্ল্ড ডায়নামিক্স বিকেম চেঞ্জড। কারণ আগে আমেরিকার একটা ইউনিপোলার ওয়ার্ল্ড বরাবরই ছিল, কারণ আমেরিকার অর্থনীতি সবচেয়ে শক্তিশালী, আমেরিকা দেশটাও মিলিটারিগতভাবেও যথেষ্ট শক্তিশালী, তারপরই হচ্ছে চায়না, তারপর রাশিয়া, এবং আস্তে আস্তে যে ভারত সেই যে প্যারালাল জায়গা সমান্তরাল জায়গায় আস্তে আস্তে উঠে আসছে। এইটা সবার কাছে একটা চিন্তার বিষয় হয়েছে। তো আমেরিকার যেটা ঘটনা ঘটেছে, এই ভিজিটের পর দেখা যাচ্ছে যে আমেরিকার সুর নরম। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে যে পোস্টটা করেছেন, তাতে তিনি আগের তুলনায় অনেকটা সুর নরম দেখা যাচ্ছে। এবং ভারতে যে ইউএস এম্বাসি আছে, তারাও তার যে নতুন অ্যাম্বাসেডর পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি নাকি ডাইরেক্ট অ্যাক্সেস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে, তিনিও দেখছি সুর বদলে দিয়েছেন। এবং আরও ওখানকার যে বিদেশ সেক্রেটারি মার্কো রুবিও ছবি দিয়ে পোস্ট করেছেন যে না, আমরা তো ভারতের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক চেয়েছি, আমরা তো পার্টনার, ট্রাস্টেড পার্টনার, এই জাতীয় অনেক কিছু লিখেছেন। অর্থাৎ যে দাদাগিরিটা, যে বুলিটা তিনি করছিলেন, মানে দাদাগিরি যাকে বলে, সেই দাদাগিরির যে ইয়েটা পাল্টে গেছে। দাদাগিরির যে ভাষাটা, সেই ভাষাটা এখন পাল্টে গেছে। এখন ব্যবসার কথা বলছে, এখন সম্পর্কের কথা বলছে। কারণ এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প যে চটে গেছে, বা ট্রাম্প প্রশাসন, বা ট্রাম্প যে এই সমস্ত কথাবার্তা বলছে, তার অনেকগুলো কারণ বিভিন্ন সময় দেখেছে। যেমন রাশিয়ান অয়েল, রাশিয়ার থেকে তেল কেনা, এটা বন্ধ করতে হবে। রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারত, রাশিয়াকে সাহায্য করছে। তারপর আমাদের ট্রেড ডেফিসিট আছে, এখন যে গানটা গাইতে শুরু করেছে সেটা হচ্ছে ট্রেড ডেফিসিট। এবার ট্রেড ডেফিসিট তো তোমরা ভারতের $42 বিলিয়ন ট্রেড ডেফিসিট, বাকি অন্যান্য দেশের সঙ্গে, ইউএস সঙ্গে, চায়নার সঙ্গে, ভিয়েতনামের সঙ্গে, অন্যান্য দেশের সঙ্গে ট্রেড ডেফিসিটটা অনেক গুণ বেশি। তো তাদেরকে এরকম বুলি করা বা তাদেরকে এরকম দাদাগিরি করা, সেটা তো ডোনাল্ড ট্রাম্প করছে না। তার মানে ভিতরে আরও কিছু ব্যাপার আছে। তারপর কখনো বলা হচ্ছে যে আমি কানাডা থেকে ভারতকে ঘুরে যেতে বলেছিলাম নরেন্দ্র মোদীজিকে, আমেরিকা তিনি ঘুরে যাননি। কখনো কেউ বলছে যে 4 বার ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী ধরেননি, যদিও সেটা ভারত বা আমেরিকা সরকারিভাবে কেউই স্বীকৃতি করেনি। এইটা সব বাইরে বলা হচ্ছে। আসল যে ঘটনাটা ভিতরে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন তথ্যসূত্র থেকে, দুটো হচ্ছে যে অফ সিন্দুর। এই যে অফ সিন্দুরটা, এটা দুটো দেশই আমেরিকা এবং চায়নার কাছে একটা মস্ত বড় ঝটকা হিসেবে দেখা দিয়েছে। কারণ যেভাবে ভারত প্রথম দিন 9টা টেররিস্ট সাইটে টার্গেট করেছে এবং প্রিসাইজ টার্গেট করেছে, একেবারে তাদের হেডকোয়ার্টারের ওপর বম ফেলে সেগুলো ধ্বংস করে দিয়েছে। এবং তারপর একদিন পর যখন আবার ভারতের এয়ারফোর্স
পাকিস্তানের যে 11টা মিলিটারি বেস তাকে ধ্বংস করে দিয়েছে, এবং সেখানে নাকি বিশেষত যে নূর খান এয়ারবেস, সেখানে নাকি আমেরিকার কোনো গোপন তথ্য বা কোনো গোপন বিষয়, মানে অনেকেই সন্দেহ করছেন যে পরমাণু বম পাকিস্তানের ওই নূর খান এয়ারবেসে আমেরিকা নিয়ে এসে রেখেছিল, এবং সেখানে তাদের বেশ কিছু মিলিটারি পার্সোনাল তারা সেখানে তার পাহারাদারিও ছিল। যেটা অনেক আগের থেকে বলা হতো যে পাকিস্তান বলছে বটে আমি অ্যাটম বম বর্ষণ করে দেবো, কিন্তু আসলে অ্যাটম বোমের চাবিকাঠি তো আমেরিকার কাছে আছে, অথবা পাকিস্তানের তৈরি অ্যাটম বম বা আমেরিকার তৈরি অ্যাটম বম ওসামা বিন লাদেন যখন টুয়েন টাওয়ার ধ্বংস করে দেয় আমেরিকা, তারপর আমেরিকা সাহস করে না রেখে সব সে সমস্ত জিনিসপত্র পাকিস্তানকে চালান করে পাকিস্তানকে, অর্থাৎ যদি বিশেষ কোনো মেশাগার হয় যা হবার পাকিস্তানে হবে, এবং পাকিস্তান সেটা হয় বুঝে বা না বুঝে সেগুলো ওখানে রাখতে দিয়েছে। তো এই যে নূর খান এয়ারবেস আর কৈরানা হিলস, এই দুটো জায়গায় যে ঘটনাটা ঘটেছে, এবং শোনা যাচ্ছে যে এখানে নাকি যদি সত্যি সত্যি ওখানকার আমেরিকান মিলিটারি পার্সোনাল কিছু থেকে থাকে, এবং ওখানে যদি আমেরিকার যে পরমাণু বম রাখা থাকে, তো সেগুলো যেটা নষ্ট হয়েছে এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে মস্ত গায়ে লেগেছে যে ভারতের এত বড় শক্তি এটা কি করে হলো। সিমিলারলি তেল বিক্রির কথা যেটা বলছে, সে তেল তো এখান থেকে শোধন হয়ে যাচ্ছে ইউরোপের দেশ, এমনকি ইউক্রেনও সেই তেল কিনছে। তাহলে ইউক্রেন কি ভারত থেকে তেল কিনে পরোক্ষে ভারতের সাহায্যে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জন্য মদত করছে? এই প্রশ্ন উঠেছে। একটা সময় ডোনাল্ড ট্রাম্পের আগের যে প্রশাসন ছিল তারাই তো ভারতকে তেল রাশিয়ার থেকে কিনে তাকে রিফাইন করে ইউরোপের দেশগুলো এবং অন্যান্য দেশে পাঠাতে উৎসাহ জুগিয়েছিল, কারণ তাতে করে বাজারে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা স্থিরতা থাকে। এইটা খুব একটা, তেলের ব্যাপারটা খুব একটা গ্রহণযোগ্য আসলে নয়, ট্রেড ডেফিসিটটাও খুব একটা গ্রহণযোগ্য নয়। তবে অপসিন্দুর যেভাবে পাকিস্তানের যে 11টা এয়ারবেসকে ধ্বংস করেছে সেটা একটা মস্ত বড় কারণ বলে অনেকে বলছে, এবং সেখানে নাকি 6টা F-16 ছিল, সেই F-16 নাকি 4টা ধ্বংস হয়ে গেছে। এইগুলোই আসলে অনেক বেশি গায়ে লাগার ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যখন অপসিন্দুর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের উপর আক্রমণ করা হয়, তখন যে দুটো দেশ পাকিস্তানকে সাহায্য করেছে, তার একটা হচ্ছে চীন আর দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা। আমেরিকা কীভাবে সাহায্য করেছে সেটা এখন একটু একটু করে খোলাসা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায়। আমি একটা আমেরিকান নিউজ দেখছিলাম, সেখানেও বলছে যে আমেরিকান স্যাটেলাইট নাকি আকাশ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাকিস্তানকে সাপ্লাই করছিল, এবং এই সাপ্লাই করার পথে দেখা গেছে যে একটা স্যাটেলাইট যে কিছু মেসেজ পাঠানোর চেষ্টা করেছিল, অন দ্য ওয়ে সেই মেসেজ নাকি হ্যাক হয়ে গেছিলো, এবং সেই মেসেজের জায়গায় অন্য মেসেজ ঢুকে গেছিলো। এইটা একটা নাকি মস্ত বড় কারণ। অর্থাৎ ভারত কীভাবে আমেরিকার স্যাটেলাইটকে হ্যাক করে নিল, এবং যেভাবে F-35 বিমান কেরলে হ্যাক হয়ে গেছিলো বলা হচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। এবং যেটা স্যাটেলাইট হ্যাকিংয়ের যে ব্যাপারটা, এটা আমাদের ইসরোর যিনি চেয়ারম্যান তিনি বলেছেন, যখন যুদ্ধ হয় তখন আমাদের 10টা স্যাটেলাইট আকাশে কাজ করছিল, যার মধ্যে 4টা খালি মিলিটারিকে ইনপুট দিচ্ছিল। তাহলে বাকি 6টা স্যাটেলাইট কী করছিল? এটাই এখন কোনো অ্যানালিস্ট, কোনো জার্নালিস্ট তারা প্রশ্ন করছে। তাহলে যে ইউএস স্যাটেলাইটের যে মেসেজ কমিউনিকেশান পাকিস্তানের সঙ্গে, সেগুলো কি হ্যাক করার চেষ্টায় ছিল এবং কোনো একটা স্যাটেলাইটকে হ্যাক করেছে? এটা যদি সত্যি হয় সেটা একটা মস্ত বড় কারণ কিন্তু হতে পারে। অতএব আজকে যেটা দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র উপরে কিছু ন্যারেটিভ দিয়ে, ওই রাশিয়ান অয়েল কেনার ন্যারেটিভ দিয়ে, ট্রেড ডেফিসিটের ন্যারেটিভ দিয়ে যেভাবে ভারতের উপর চাপ সৃষ্টি হচ্ছে, সেটাই সর্বৈব সত্য কিন্তু নয়। এরপর যে চায়নাও যে এত কাছে আসছে ভারতের, এবং চায়নার রাষ্ট্রপতি যে আমাদের ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিকে জুন মাসে পাঠিয়েছিলেন চিঠি, যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ করছি তিনি যেন সামনের এসসিও মিটিংয়ে তিনজিয়াং চায়নায় আসেন।
ভারত সরকার সেই চিঠিকে আগে পাবলিশ করেনি, অনেক পরে সেটা প্রকাশ করছে। তার কারণ হচ্ছে সরকার সিদ্ধান্ত নেয়নি প্রধানমন্ত্রী সেখানে যাবেন কি না। অনেক আগে যদি সেটা পাবলিশ করে দেওয়া হতো তাহলে পরে যদি যাওয়া না যাওয়ার ব্যাপারে কিছু একটা সমস্যা তৈরি হতো, তখন কিন্তু সেটা একটা অন্য রকমের ন্যারেটিভ বিল্ড আপের সুযোগ হতো। সেটা কিন্তু ভারত সরকার হতে দেয়নি। যখন একদম নিশ্চিত করে বলা হয়েছে যে না, প্রধানমন্ত্রী যাবেন চীনে 7 বছর পরে এবং মিটিং করবেন, তার যে প্রেক্ষাপটটা আগের কাজানের মিটিংয়ে ঠিক হয়েছিল এবং এর মধ্যে ডক্টর জয়শঙ্কর চায়না গেছিলেন, অজিত ডোভাল গেছিলেন, আমাদের স্বরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গেছিলেন, তারপর সেখান থেকে চায়না থেকে তাদের যে বিদেশমন্ত্রী তিনি ভারতে এসেছিলেন। এই সব ঘটনাগুলোই আসলে ভারত চায়নার সম্পর্কটাকে অনেকটা গলিয়ে দিয়েছে এবং বর্ডার সংক্রান্ত কিছু সমস্যা থাকা সত্ত্বেও দুই দেশকে কাছে আসতে সাহায্য করেছে। অতএব প্রত্যেকেই তার যে বাধ্যবাধকতা, মজবুরি হিন্দিতে যেটা বলে, সেই বাধ্যবাধকতা থেকেই কিন্তু সবাই কাছে এসেছে। এইটা কোনো হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ঘটনা নয়। এরপর কালকে দুজন পাকিস্তানি জার্নালিস্টের একটা আলোচনা শুনছিলাম। একজন জার্নালিস্ট যিনি এখন পাকিস্তানি বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, সম্ভবত ফ্রান্সে আছেন, আর একজন আমেরিকান যে পাকিস্তানি আমেরিকান, তারা গল্প করছিল। তারা আবার বলছে কি ডক্টর জয়শঙ্কর কেন যাননি, তাহলে কি ডক্টর জয়শঙ্করকে নরেন্দ্র মোদীজি দূরে সরিয়ে রাখছেন? তো আমি ভাবলাম যে এরা কতই এরা স্বপ্ন দেখে। এবং আবার বলছে কি যে ডক্টর জয়শঙ্করের ছেলে নাকি আমেরিকাতে ভীষণভাবে লবি করে এবং সেই লবিস্টদের একটা গ্রুপ সেখানে আছে। একজন বলছে, আরেকজন সেটাকে নাম করে সমর্থন করছে। এসব কথাবার্তা বলা ছেদকতার কোনো যুক্তি নাই। আর তারা বলছে যে এরপর আর তাদের সেই কথাটাকেই মনে হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া আজকে ধরে নিয়ে বলছে যে আজকে ইন্ডিয়ান মিডিয়া তো এটাকে সমালোচনা শুরু হয়েছে, তাই কি ডক্টর জয়শঙ্করকে নরেন্দ্র মোদী ড্রপ আউট করবেন? ডক্টর জয়শঙ্কর অসুস্থ ছিলেন। তারপর এই যে সঙ্গে সঙ্গে আফগানিস্তানে যে আর্থকোয়েক হয়েছে, জলজলা হয়েছে, হিন্দিতে জলজলা বলে বা উর্দুতে আমি জলজলা শুনি, পাকিস্তানের সাংবাদিকরা প্রায় এটা জলজলা বলে আর্থকোয়েককে, অর্থাৎ ভূমিকম্পকে। তো সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে তিনি সেখানে মানে যে ত্রাণ সামগ্রী পাঠাবার ব্যবস্থা করেছেন এবং আরও ত্রাণ সামগ্রী সেখানে যাবে। এর বাইরেও এই যে জার্মানির যে বিদেশমন্ত্রী ভারতে এখন এসেছেন, তার যে আসার ব্যাপারে প্রস্তুতি, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আর আজকে চীনে একটা মিলিটারি প্যারেড হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের জয়ের উপরে। তো সেখানে নরেন্দ্র মোদী কেন থাকলেন না? আজকে নরেন্দ্র মোদী পরপর 3-4টে মিটিং করেছেন সেমিকন্ডাক্টর নিয়ে। দেশ বিদেশের যে যারা স্টার্ট আপ বিজনেসম্যান, তাছাড়া যারা সেমিকন্ডাক্টর নিয়ে গবেষণা করে রিসার্চার স্টুডেন্ট, তাদের নিয়ে একটা মিটিং করেছেন। তারপরে আরেকটা মিটিং করেছেন এবং তারপরে একটা বিহারে মহিলাদের নিয়ে একটা তিনি সম্মেলন করেছেন, যেখানে তিনি বিহারে মহিলাদের উন্নয়নে কিভাবে ভারত সরকার এবং বিহার সরকার কাজ করছে সেইভাবে বক্তব্য রেখেছেন। তো এইসব কারণগুলো হচ্ছে এর ভিতরের অনেক বড় বড় কারণ, যার জন্য আজকে আমেরিকা এবং চীন ভারতের কাছে আসতে বাধ্য হয়েছে। এবং চীন যে এই যুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছে এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র দিয়েছে, কিছু ইনফরমেশন কমিউনিকেশন করছে, সেটার মধ্যে চীন তার যে প্রোডাক্টস, সেই প্রোডাক্টস পাকিস্তানকে দিয়ে টেস্ট করিয়ে নিয়েছে এবং চাইনিজ স্যাটেলাইট সিস্টেম কতটা ভালো কার্যকরী সেটাকেও টেস্ট করে নিয়েছে। এই সমস্ত কোনো যুদ্ধের সময় এক দেশ আরেক দেশকে এই সমস্ত ইনপুট দিয়ে এবং সৈন্য সামন্ত সামগ্রী, বিশেষ করে টেকনোলজি দিয়ে এবং বন্দুক, গোলাগুলি, ড্রোনস, মিসাইলস দিয়ে সাহায্য করে নিজেদের প্রোডাক্টসটাকে টেস্ট করে দেখে নেয় তার গুণবত্তা কতটা। এবং চীনও দেখে নিয়েছে তাদের যে প্রোডাক্টস, তাদের গুণবত্তা সেই অর্থে যেভাবে বলে মার্কেটে বিক্রি করা হয়, সেই গুণবত্তা তাদের প্রোডাক্টসে কিন্তু নেই, মিলিটারি প্রোডাক্টসে কিন্তু নেই। এইসব কারণেই চীনকেও বাধ্য করেছে ভারতের কাছে আসতে। এবং জুন মাসে প্রেসিডেন্ট শি জিনপিং নিজে উদ্যোগ নিয়ে ভারতকে চিঠি পাঠিয়েছিলেন যাতে এসসিও মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান। তাহলে বুঝতে পারছেন ভারতের যে বর্ধিত শক্তি সেটা এমনি হয়নি। দীর্ঘদিনের প্রচেষ্টার পরে, বিশেষত এই যে বিগত 10 সালের ধারাবাহিক প্রচেষ্টার পরে যেভাবে ভারতের আর্থিক উন্নতি হচ্ছে, সারা বিশ্বের দরবারে ভারতের সম্মান বাড়ছে, এটা কিন্তু
কোনো মামুলি ব্যাপার নয় বা এটা কোনো ছেলে খেলার ব্যাপার নয়। তাই হোক, এখানে এই আলোচনাটি শেষ করছি। আপনারা আমার এই ভিডিওটি লাইক করলে আমি খুশি হব, কারণ তাতে আমার আরও উৎসাহ বাড়বে আরও ভিডিও তৈরি করতে। আগামী দিনে আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই মুহূর্তে এইখানে শেষ করছি। ধন্যবাদ।